নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও পরিবারের সাথে আছেন। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করতে আপনাদের কি করতে হবে তা আজকে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে এক এক করে সম্পূর্ণ দেখাবো। এবার দেখুন, আমি অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালটি খুলে নিলাম। এখানে দেখুন, প্রথমে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তারপর লেখা আছে আপনি ইংরেজিতে ফর্ম ডাউনলোড করতে পারবেন, তারপর বাংলায় ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং হিন্দিতেও ফর্ম ডাউনলোড করতে পারবেন। আমরা বাংলা ফর্মটি ডাউনলোড করব। তারপরে দেখব কি করতে হবে। দেখুন, আমি ডাউনলোড করে নিলাম, ওপেন করলাম। দেখুন, ফর্মের প্রথমেই লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগে টিক, চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। এই যে আপনি ফর্মটি দেখতে পাচ্ছেন, এটি একটি 12 পাতার ফর্ম। এই 12 পাতার মধ্যে যা যা চাওয়া হয়েছে আপনার কাছে সব আপনাকে পূরণ করতে হবে, তারপরে জমা করতে হবে। এবার তাহলে দেখি কি ফিল আপ করতে হবে বা পূরণ করতে হবে। দেখুন, প্রথমেই লেখা আছে পরিবারের প্রধানের নাম। আপনার পরিবারে যিনি প্রধান আছেন তার নাম এখানে লিখতে হবে আধার কার্ড অনুযায়ী। আধার কার্ডে যেভাবে নাম লেখা আছে সেই আধার কার্ডের নাম অনুযায়ী এখানে লিখতে হবে। জন্ম তারিখ, পরিবারের প্রধানের জন্ম তারিখ এখানে লিখতে হবে 2 নম্বরে। এবার 3 নম্বরে আছে দেখুন প্রধানের লিঙ্গ। পরিবারের প্রধান মহিলা না পুরুষ বা অন্যান্য কি আছে সেটি আপনাকে টিক চিহ্ন দিতে হবে। পরিবারের প্রধানের আধার নাম্বার 4 নম্বরে দেখুন আছে আধার নাম্বার দিতে হবে। 5 নম্বরে আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। আপনাদের যে ডিজিটাল রেশন কার্ড আছে তার যদি পারিবারিক আইডি থাকে সেটি আপনারা দিতে পারবেন যদি থাকে, আর যদি না থাকে তাহলে দিতে হবে না। পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যায় আপনার পরিবারে কতজন সদস্য আছে, 3 জন, 4 জন না 5 জন, শুধু লিখে দিতে হবে। ঠিকানা, এবার ঠিকানাটা লিখতে হবে স্থায়ী ঠিকানা। আপনি যেখানে স্থায়ীভাবে বসবাস করেন সেই ঠিকানাটা এখানে লিখতে হবে। যোগাযোগ নাম্বার, এবার যোগাযোগ নাম্বারের ক্ষেত্রে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটি যিনি পরিবারের প্রধান এবং ওনার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে 8 নম্বরে। এবার দেখুন 9 নম্বরে কি আছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার। অর্থাৎ আপনাদের পরিবারে যতজন সদস্য রয়েছেন তাদের সবার ডিটেলস এখানে দিতে হবে। প্রথমে লিখতে হবে নাম, তারপরে জন্ম তারিখ, তারপরে লিঙ্গ অর্থাৎ পুরুষ না মহিলা, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী এবং আধার কার্ড নাম্বার। আপনাদের পরিবারে যতজন সদস্য আছে তাদের সবার এক এক করে এখানে দিতে হবে। এবার ডান দিকে দেখুন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এবার এই যে সদস্যগুলোর নাম লিখছেন তাদের কার কার অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবেন সেখানে হ্যাঁ বা পাশে লেখা আছে হ্যাঁ বা না হলে। এবার যদি আবার এখানে একটা ডান দিকে আরেকটু লেখা আছে বয়স 5 বছরের কম হলে আধার কার্ডে এনে চিহ্নিত করুন। হয়তো আপনাদের পরিবারের সদস্য 5 বছরের কেউ নিচে আছে, সেখানে আধার কার্ডের ওখানে না লিখে দিলেও হবে। এবার দেখুন 10 নম্বরে কি আছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। অর্থাৎ আপনাদের পরিবারের যতজন সদস্য আছেন তাদের সবার ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোড লিখে দিতে হবে। কারণ বর্তমান সরকার ডিবিটি লিঙ্কের মাধ্যমে ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। দেখুন সব সদস্যদের ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে। এবার 11 নম্বরে দেখুন
এপিক অর্থাৎ ভোটার কার্ড এবং অংশ নাম্বার। আপনাদের পরিবারে 18 বছরের উপরে যারা আছেন, যাদের ভোটার কার্ড রয়েছে, তাদের সবার ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হবে এবং অংশ নাম্বারটাও দিতে হবে। এবার দেখুন বিভাগ 12 নম্বরে, আপনি জেনারেল, এসসি না এসটি, যেই ক্যাটাগরির হন সেই ক্যাটাগরিতে টিক চিহ্ন দিতে হবে। এবার আপনার রেশন কার্ডের তথ্য, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি হ্যাঁ হয় তাহলে টিক চিহ্ন দেবেন, যদি না হয় তাহলে না দিবেন। যদি হ্যাঁ হয় তাহলে কোন ধরনের কার্ড আছে, পিএইচএইচ, এসপিএইচএইচ, এএওয়াই বা বাকি যেগুলো আছে, যার যেটা আছে সেটা সেখানে টিক চিহ্ন দেবেন। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, আপনার পরিবার মাসে মাসে রেশন পাচ্ছে কিনা বা তুলছে কিনা সেটা এখানে হ্যাঁ বা না দিতে হবে। যদি পান তাহলে হ্যাঁ দিবেন, যদি না পান তাহলে না দিবেন। এবার সম্পদ, আপনার বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার চেয়ে বেশি পাকা ঘর রয়েছে, অর্থাৎ আপনার বাড়িতে 3টার বেশি কি পাকা ঘর রয়েছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিবেন, যদি 3টার কম থাকে তাহলে না দিবেন। পারিবারিক জমির মালিকানা, এবার আপনার পরিবারের জমির তথ্য আপনাকে দিতে হবে। দেখুন, পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ, আপনাদের পরিবারের যত জমি আছে সম্পূর্ণ তথ্য এখানে দিতে হবে শতক হিসাবে। তারপরে কি আছে, যানবাহন, এবার আপনার কি আছে, গাড়ি, মোটরসাইকেল আছে বা 4 চাকা আছে, কি আছে? দেখুন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি 4 চাকার গাড়ি থাকে তাহলে হ্যাঁ দিবেন, যদি না হয় তাহলে না দিবেন। বাকি যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির সংখ্যা উল্লেখ করবেন এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, এবার আপনার কি কোনো স্বাস্থ্য বীমা করা রয়েছে? যদি থাকে তাহলে এখানে পূরণ করতে হবে। দেখুন, একটু তাড়াতাড়ি করছি কারণ না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। এবার আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ আপনাদের পরিবারে কেউ কি ইনকাম ট্যাক্স দেন? যদি দেন তাহলে হ্যাঁ বা না, যদি না দেন তাহলে না। যদি দেন তাহলে কি কি দেন তাহলে, এবার পরিবারের সদস্যদের প্যান কার্ড আছে কিনা, এবার যদি থাকে নাম এবং প্যান কার্ড নাম্বার দিবেন। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কি কাজ করেন এবং সদস্যরা কি কাজ করেন সেগুলো এখানে দিতে হবে। সরকারি না বেসরকারি বা কেমন কাজ করেন সেগুলো এখানে দিতে হবে। যেমন এখানে দেখুন আছে সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, ব্যবসায়ী, মালিক ইত্যাদি যেমন হয়। আংশিক সময়ের কর্মরত অর্থাৎ পার্ট টাইম কাজ, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত যেমন কারিগরি, শিল্পী, কৃষক, পরিযায়ী শ্রমিক, বেকার বা অন্যান্য। আপনারা এগুলোর মধ্যে যেটা হবেন সেটা দিবেন। দেখুন সদস্য 1, সদস্য 2 এরকম করে লেখা আছে। এবার দেখুন পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে কতজন শিক্ষিত আছেন এবং কতজন অশিক্ষিত আছেন তার ডিটেলস দিতে হবে। কতজন আছেন দেখুন লিখতে হবে। এবার দেখুন পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত টিক চিহ্ন দিতে হবে, আর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত পাশে লিখে দিতে হবে। এরকম করে সব সদস্যদের দিতে হবে। তারপরে দেখুন 7 নম্বর পেজে চলে আসলাম আমরা। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধাবক, অর্থাৎ আপনি এর মধ্যে
কখনো কি কাজ করেছেন বা এখনো আছেন? যদি থাকেন তাহলে হ্যাঁ দিবেন, আর যদি না থাকেন তাহলে না দিবেন। এবার কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? আপনার পরিবারে কোনো মানে সদস্য কি সরকারি কোনো পেনশন পান? সেটা লিখতে হবে হ্যাঁ বা নাতে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? আপনার পরিবারের সদস্যরা কেউ কি জিএসটি প্রদান করেন? সেটা দিতে হবে। 8 নম্বরে আছে পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা? আপনাদের পরিবারের বছরে কত টাকা ইনকাম সেটি আপনাদের দিতে হবে। এবার পরে দেখুন অন্যান্য পরিচয় নথি। সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, আপনি যদি সিএ এর জন্য আবেদন করে থাকেন, বর্তমানে কি অবস্থায় আছে সেগুলো এখানে দিতে হবে। এবার দেখুন অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, কেসিসি এআরডি বা শিল্পী ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড যদি থাকে, তাহলে সেগুলো আপনার পরিবারের সদস্যদের কার কার কী আছে সেটা এখানে দিতে হবে। দেখুন এবার দেখুন যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। এবার এসআইআর ক্ষেত্রে আপনার নাম বাদ গেছে না ট্রাইব্যুনালে আছে সেটি আপনাদের এখানে দিতে হবে। দেখুন পরিবারের প্রধান থেকে প্রতি সদস্যদের এখানে দিতে হবে যদি নাম বাদ যায় বা ট্রাইব্যুনালে থাকে। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এবার আপনার পরিবারে কতজন সদস্য এখনও বিদ্যালয়ে মানে স্কুলে পড়াশোনা করেন তাদের বিবরণ এখানে দিতে হবে। দেখুন কি লেখা আছে, কতজন সদস্য আছেন, এবার শ্রেণী কোন শিশুর নাম দিতে হবে, কোন শ্রেণীতে পড়েন, বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়ের ধরন। এবার সরকারি স্কুলে না বেসরকারি স্কুলে না মাদ্রাসায় না অন্যান্য মাদ্রাসা, যেখানেই যা পড়াশোনা করেন তার ডিটেলস এখানে দিতে হবে। দেখুন এবার দেখুন শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। এবার শিশুদের যে টিকাকরণ হয় তাদের কি অবস্থায় আছে সেটি দিতে হবে। টিকাকরণ শুরু হয়েছে না সম্পূর্ণ হয়েছে বা টিকাকরণ হয়নি। যেগুলো হয়নি আপনার যতজন সদস্য আছে তাদের সব কিছু এখানে টিক চিহ্ন দিতে হবে। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পান? আমাদের পশ্চিমবঙ্গে অনেক সরকারি সুবিধা পাওয়া যায়, প্রকল্প আছে। তার মধ্যে আপনি কি আপনার পরিবারের প্রধান বা সদস্যগণ কোনো কি সুবিধা পান সেটি এখানে দিতে হবে। সেটি বৃদ্ধ ভাতা হতে পারে, বিধবা ভাতা হতে পারে বা যে কোনো প্রকল্প পশ্চিমবঙ্গের সেগুলো দিতে হবে। দেখুন তারপরে কি আছে, বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। যদি আপনাদের সেই প্রকল্প থেকে বাদ দেওয়া হয় তাহলে আপনাদের অফিসারকে বলতে হবে, ওনারা সেটি দেখে আপনাদের সমস্যার সমাধান করে দেবেন। এবার দেখুন শেষে কি আছে, 12 নম্বর পেজে লাস্ট আছে ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য। ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি যে এই ফর্মটি ফিল আপ করলেন বা আপনার সদস্যদের যে সব কিছু ডিটেলস দিলেন সেগুলো সব কিছু আপনি ঠিক দিয়েছেন। যদি কোনোভাবে ভুল প্রমাণিত হয় তাহলে আপনি যেই প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেগুলো আপনার বন্ধ করে দেওয়া হবে। এখানে স্বাক্ষর সই করতে হবে আপনাকে। এখানে দ্রষ্টব্য লেখা আছে পরিবার বলতে এমন একজন
একদল ব্যক্তি বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। যাই হোক, এবার পরে দেখুন শেষে কি আছে, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এই যে দেখছেন অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহের ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন, এখানে এটি যারা জমা নেবেন তারা শুধু ফিল আপ করবেন, এটিতে আপনার কিছু করতে হবে না। ঠিক আছে, তাহলে দেখে নিলেন এই 12 পাতার ফর্মটি রয়েছে, আপনাদের সব কিছু পূরণ করতে হবে, তারপরে জমা করতে হবে। কোনো ভয় নেই, আপনারা সব সত্য তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করুন। আপনারা অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার অন্তর্গত হবেন, তবে সঠিক তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরিবারের সবার সাথে শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আরেকটি কথা, আপনারা অনলাইন অফলাইন দুভাবেই ফর্ম ফিল আপ করতে পারবেন। ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের কাছে 90 দিন সময় আছে, তাই তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে ভালো করে বুঝে শুনে তারপরে ফর্ম ফিল আপ করবেন।